তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। প্রীতম ভাইয়া রিসেন্টলি যে গানগুলো দিচ্ছে মোস্টলি হি হ্যাজ গট দ্য বিট। আমি বাংলাদেশের মেয়ে হয়ে আরও অনেকগুলো মহাদেশকে কভার করতে পারি। আমাকে কেন জানি সবাই সবসময় কলকাতার বলে। শাকিব খানের সাথে তো আজকে ফটোও তুলতে পারলাম না, আমি অনেক স্যাড। হোপফুলি ইন দ্য ফিউচার আমি তুলতে পারবো। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সময়ের নিয়মিত আয়োজন কিছু কথা ছিলতে। আপনাদের সঙ্গে আছে মোহাম্মদ জাকারিয়া আর আমার সঙ্গে কিছু কথা বলার জন্য উপস্থিত আছেন উড়াধুরা মাইয়া খ্যাত কণ্ঠশিল্পী দেবশ্রী অন্তরা। আমরা কথা বলবো তার সাথে। দেবশ্রী, আপনাকে স্বাগত এবং শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন আপনি? আমিও ভালো আছি। উড়াধুরা আগের দেবশ্রী আর উড়াধুরার পরের দেবশ্রী অন্তরা, বন্ধু বান্ধব সহকর্মী, তফাৎটা কতটুকু? আমি খুব তফাৎ ফিল করছি না, টু বি ভেরি অনেস্ট। কারণ আমি সবসময় একটা উড়াধুরা লাইফ লিড করি, আমি এখনও লিড করছি। রাতারাতি আমার লাইফস্টাইলে কোনো চেঞ্জ আসেনি। যেটা চেঞ্জ এসেছে সেটা হচ্ছে যে অনেক ইন্টারভিউস, যেটা আমি কখনো সম্মুখীন হইনি। আমি মানুষের ইন্টারভিউ নেই, বাট আমার ইন্টারভিউ মানুষ নিচ্ছে, এটা একটু আমার কাছে নতুন। কিন্তু এই যে একটা গান সোশ্যাল হ্যান্ডেলে, সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ট্রেন্ডিং, ভাইরাল, তারপর সুপারস্টার শাকিব খানের সিনেমা, আপনার একটা গান, এই সব বিষয়ে আসলে কতটুকু এনজয়? অনেক। আমার প্লেব্যাক করার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল, তাই কারণে আমি অনেক ঢং করে গান করি। মানে প্রত্যেকটা গানে দেখবেন এক্সপ্রেশনকে কিভাবে তুলে ধরা যায়, সেটা আমার ছোটোবেলার স্বপ্ন ছিল। এটা যে এভাবে করে পূরণ হবে সেটা জানতাম না। আর চার লাইনে যে এরকম কিছু হবে সেটা তো আমি বুঝতে পারি নাই। আমি জাস্ট এক্স্যাক্টলি এই প্রশ্নটাই করতে চাইছিলাম। এই গানটা গাওয়ার সময় আপনার কি ঘুণাক্ষরেও মনে হয়েছিল যে এই গানটা এরকম হ্যাবক, এরকম হতে পারে? না, আমরা অবভিয়াসলি একটা আইডিয়া হচ্ছিল যে ইট উইল বি আ ট্রেন্ডিং সং, হ্যাঁ। বাট এটা ট্রেন্ডিং যে এত বড় ট্রেন্ডিং হবে সেটা তো আমরা বুঝিনি। আর প্রীতম ভাইয়া রিসেন্টলি যে গানগুলো দিচ্ছে মোস্টলি হি হ্যাজ গট দ্য বিট। তো ওর গানে আপনি কখনোই বিট মিস করতে পারবেন না। তো এই ব্যাপারটা যখন ছিল ওনার গানে, তো ওনার গান ইন জেনারেল হিট হয়, বাট এত হিট হবে আর এটা যে এত বড় পরিসরে হবে সেটা তো কারো ধারণা ছিল না, আমারও ছিল না। তো হাসান আপনাকে আবিষ্কার করলেন কিভাবে? আমি রিসেন্টলি অনেকগুলো কাজ করেছি। আমি 2023-তে হাবিব ভাইয়ের সাথেই কাজ করেছিলাম। আর 2018 থেকে আমি অলরেডি জিঙ্গল ইন্ডাস্ট্রিতে কাজ করছি। তো এই ফিল্মের যিনি মিউজিক ডিরেক্টর ছিলেন, যিনি বিজিএম আর অন্যান্য গানগুলো করেছেন, হাবিব ভাইয়ের গানগুলো করেছেন, ওনার সাথে আমার অনেক আগে কাজ হয়েছিল। তো ওরা আমার ভয়েস জানতো। তো আমি আজকেও ভাইকে জিজ্ঞেস করলাম, আপনারা কি আমাকে প্ল্যান করে এখানে প্লেস করেছেন? কারণ আমি হাবিব ভাইয়ের কাছে গিয়ে মোস্টলি কান্দি, ভাই আমার কিছু হচ্ছে না, আমি কত গান গাচ্ছি বাট কিছু হচ্ছে না, এরকম একটা ব্যাপার কিন্তু থাকে আমার মধ্যে। তো বাট ভাইয়েরা বলেছিল যে যেদিন তোমার হবে সেই দিন অন্তরা তুমি সামলাতে পারবে না, এটা আমাকে একজন বলেছিল। কিন্তু এখন কিন্তু ব্যাপারটা অনেকটা এরকম, কিন্তু আমার এখন দায়িত্ব, আমার রেসপন্সিবিলিটি অনেক বেড়ে গেছে গানের প্রতি। গানের চর্চাটা মানে হাতে খড়িটা কিভাবে? হাতেখড়ি মা বাবার কাছে ছোটোবেলা থেকে। আমার ফ্যামিলি একদমই কালচারাল ফ্যামিলি, তো সবাই গান নাচ জানে আমার ফ্যামিলিতে। আমার মা নাচতো, আমার বাবা গান গাইতো, বা মা গানও গায়, ভাইয়া গান লিখে, তো আমার বড় ভাই গান লিখে। তো এভাবে করে দেখা গেছে যে ছোটোবেলায় গানের রেওয়াজে বসাটা ইজ আ ম্যান্ডেটরি থিং আমার বাসায়। আর এরপরে আমি ক্লাস 7-এ প্রাতিষ্ঠানিক শিক্ষা পাই। এর আগে আমি আমার স্কুলের টিচার কৃষ্ণা মিস, ওনার নাম বলতেই হবে কারণ ওনার রিকোয়েস্টেই আমার মা বাবা আমাকে গানের স্কুলে ঢুকিয়েছিল। তো আমি যখন 96-তে গেলাম, ওখানেও আমি ফার্স্ট হয়েছিলাম। তো ওখানে সব প্রোগ্রামে আমি করতাম। তো ছোটোবেলা থেকে আমি প্রোগ্রামের উপরেই আছি। দেবশ্রী অন্তরা নিজেকে কোন জায়গায় দেখতে চায় ভবিষ্যতে? আমাদের প্রথম গান তো ওয়ার্ল্ড সাকসেস, তাই না? তাহলে এখন তো শুধু দেশ নিয়ে চিন্তা করা যাচ্ছে না, ওয়ার্ল্ড নিয়ে চিন্তা করতে হবে। আর যেহেতু আমি অনেক ছোটোবেলা থেকে বিভিন্ন ভাষার গান প্র্যাকটিস করতাম, অ্যাটলিস্ট হিন্দিটা খুব ভালো করতাম। আমি বলিউডই শুনতাম মোস্টলি। আমার জেনারেশনটা বলিউড ফ্রিক ছিল আর আমার আশপাশে এরকম ছিল। তো আমি আসলে চাই যাতে আমি বাংলাদেশের মেয়ে হয়ে আরও অনেকগুলো মহাদেশকে কভার করতে পারি গান দিয়ে। আপনার এই বিশেষ করে আপনার যে ভোকাল, আপনার যে ভয়েস, বাংলাদেশের দর্শকরা শুরুতে বুঝতে পারেনি যে এটা বাংলাদেশের কণ্ঠ, মানে সবারই ধারণা ছিল যে এটা কলকাতার। তো এই বিষয়টাকে আপনি কীভাবে ব্যাখ্যা? আমাকে কেন জানি সবাই সবসময় কলকাতার বলে, কারণ আমি হয়তো একটা টিপ পরি বা আমি যেভাবে চলাফেরা করি একদম বোল্ড চলা। কলকাতাকে অনেক সময় কাটিয়েছেন এরকম? আমি কখনো ইন্ডিয়ায় যাইনি, আমাকে কাইন্ডলি ভিসা ইন্ট্রোডিউস করেন, আমি একটু ইন্ডিয়ায় গিয়ে শপিং করতে চাই। আমি কখনো ইন্ডিয়া আগে যাইনি। আমি বাংলাদেশেরই মেয়ে, বড় হওয়া বাংলাদেশের, সব শিক্ষা বাংলাদেশ থেকে।
হয়তো ইন্টারনেট দেখে একটু বাইরের দেশের গান টান করি। এতদিন ছিল যে বিভিন্ন জায়গায় বা ইউটিউব, ফেসবুকে, তারপরে আপনার ভক্তরা শেয়ার করেছে, আজকে আপনি সরাসরি শাকিব খানের সাথে বসে সিনেমাটা দেখলেন, বা এই বিষয়টা আপনার অনুমতিটা দিতে হবে। আমি বারবার ঘুরে ঘুরে দেখছিলাম শাকিব খান এক একটা অ্যাকশনের সময় তার এক্সপ্রেশন কী থাকে। তো আমার ভালো লেগেছে উনি কীভাবে চলছে, শুধু শাকিব খান না, চঞ্চল চৌধুরী থেকে শুরু করে সবাই। আমি জাস্ট ওদেরকে দেখছিলাম, ওরা একটা মানুষ তাদের সিনেমা দেখলে কীভাবে মানে কীভাবে আর কি দেখে সেই জিনিসটা দেখছিলাম। আর ফুল সিনেমাটাই তো অনেক ভালো ছিল, আর চোখ সরানোর মতো না সিনেমা থেকে। তো এটা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় একটা পাওয়া। Thanks, all credit goes to Raihan Rafi and the producers of the film. So we hope to see more and more dhamakas like this in Bangladesh film industry, so that the music industry can grow as well. স্বাভাবিকভাবে আপনার একটা দর্শকপ্রিয়তা তৈরি হয়েছে, এখন আপনি কি কোন কোন কাজের অফার পাচ্ছেন? সামনের দর্শকরা আর কি কি শ্রোতা দর্শকরা কি কি পাচ্ছেন? আসলে এখন আমি বেশি ইন্টারভিউ করছি, তো আমি আসলে একদমই উড়াধুরা অবস্থায় আছি। আমার একটু ঠান্ডা হতে হবে দেখার জন্য যে আমি কোন কোন কাজের কনসার্নে আছি। আর ইন জেনারেল আমার কিছু কাজ লাইন আপেই আছে এই বছরের জন্য। অফার পাচ্ছি কিছু, গুণী মিউজিক ডিরেক্টরস আমাকে ফোন দিয়েছেন, ওনাদের সাথে আমি বলেছি যে ভাই আমি একটু এই ঝড়টা একটু কেটে নেক, আমাকে একটু ঠান্ডা হতে হবে, কারণ গানটা তো একটা সাধনা, ধুমধাম করা যায় না। তো আই এম ওয়ার্কিং অন দ্যাট, অ্যান্ড অবশ্যই এত ভালো একটা গানের পরে অবশ্যই আমার আরও কাজ আসা উচিত। তো দেখি দর্শকরা কী করে, দেখি মিউজিক প্রডিউসার্সরা কী করে। একটা সিঙ্গারের হাতে অনেক কিছু থাকে না, যতক্ষণ না পর্যন্ত মিউজিক প্রডিউসার তাকে না ডাকে একটা সিঙ্গার গাইতে পারে না। তো দেখি। এখন পর্যন্ত আপনি নানা কমপ্লিমেন্টস পেয়েছেন, অনেক। এর মধ্যে যদি আপনাকে আমি একটু বেছে বেছে বলতে বলি যে কোন কমপ্লিমেন্টস আপনার কাছে এখন পর্যন্ত সেরা, কোন ব্যক্তি সেই? আমার ইয়েতে কমেন্টে কবির বকুল ভাই একটা কমেন্ট করেছিলেন গায়কী নিয়ে, যে আমার গায়কিটা ভালো, অনেক দারুণ গায়কী, কিন্তু ওই কমেন্ট আমি হারিয়ে ফেলেছি। আমি ওনাকে রিপ্লাই দেইনি, কারণ আমি অনেক চিন্তা করে সুন্দর করে লিখতে চেয়েছিলাম, কিন্তু আমি কমেন্টই হারিয়ে ফেলেছি। না, সবাই অনেক ভালো বলছে। সব থেকে ইন্টারেস্টিং একটা কমেন্ট যেটা সবাই জানে, যে এটা ইন্ডিয়ার শিল্পী, তার মানে কিন্তু মানটা ওরা অনেকটুকু উপরে উঠিয়ে দিয়েছে দর্শক। হ্যাঁ, তো যেহেতু ওটা দর্শক অনেক উঠিয়ে দিয়েছে, এখন এটা আমার কাজ কিভাবে আমি ওই মানটাকে ধরে রাখতে পারি। তো কমেন্ট সবগুলোই ভালো পাচ্ছি। শাকিব খান কি কিছু বলেছিল? শাকিব খানের সাথে তো আজকে ফটোও তুলতে পারলাম না, আমি অনেক স্যাড। হোপফুলি ইন দ্য ফিউচার আমি তুলতে পারবো, বাট না, উনি কিছু বলেনি এখন। শেষ করব আপনার সেই উড়াধুরা গানটা দিয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে। ও সখা গো, প্রেমে মরে দিও না ধরা দিলে তোমার মন ভাঙা হবে গুড়া গুড়া। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা। তোমার এসে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো, লাগে উড়া ধুরা।